এই বোবা ইনকিলাব মঞ্চের বোল ফুটেছে, মানে কথার বলি ফুটেছে। তারা তো এই অনেকদিন ধরে মঞ্চের বানানটা বোধহয় ঠিক নেই। হ্যাঁ, আচ্ছা, আমি মঞ্চে বানানটা ঠিক করে আমি একটু ইয়ে করে লিখছিলাম আর কি, কি বলে, দুষ্টমি করে। আচ্ছা, ঠিক আছে, দুষ্টুমি করে লিখছি আর কি, এই জন্য বোবা ইনকিলাব মঞ্চ বোল ফুটেছে। আপনি বললে আমি আবার ঠিক করে নিব, অসুবিধা নেই। আর এভাবে থাকলে আচ্ছা, এই বোল ফুটেছে, তাদের কথার ফুলঝুরি এখন বেরোচ্ছে। ওই যে মেয়েটা মির্জা আব্বাস সাহেবকে একদম হামলে পড়েছিল, পারলে মির্জা আব্বাস সাহেবকে মেরে ফেলে, এই অবস্থা। সেই মেয়েটাও দেখি তার একটা কার্ড বাইর হইছে যে আপনারা যদি বিচার না করেন হাদি ভাইয়ের হত্যার, তাহলে কিন্তু আপনারা রেহাই পাবেন না এই সরকারকে। হ্যাঁ, আগের সরকারও বিচার করে নেয়। আরো অনেকে, এই যে জাবের, সেও কথা বলতেছে, নিশ্চয়ই আপনার নজরে পড়ছে। হ্যাঁ, নজরে যেটা পড়ছে যেটা হলো যে তারা একদিন পর্যন্ত তারা গর্তে লুকায় ছিল। অনেকদিন ধরে তারা কিন্তু গর্তের ভিতরে, এত বড় ইফতার টিফতার অনেক কিছু গেল, কিন্তু এদের কোনো হাদির জন্য কোনো ইফতার মাহফিল হইলো না। কিন্তু খেয়াল করে দেখেন, পুরা মাসটাতে কোনো হাদির স্মরণে একটা ইফতার মাহফিল যদি হতো, করে নাই কিন্তু তারা। তো হাদি তাদের কাছে বিস্তৃত, মানে তারা হাদিকে এখন তারা আছে হইলো যার যার স্বার্থ উদ্ধারের জন্য, যারা কোন কোন স্বার্থ সরকারের কাছে পাবে ওইটার জন্য, এবং মাঝে মধ্যে কিছু অস্তিত্ব জাহিরের জন্য। এই অস্তিত্ব জাহির করতে গিয়ে মানে তারা নিজেদেরকে এখনো সিংহের মতো করে আবিষ্কার করে, যদি তারা এখন ইঁদুরের গর্তের ভিতরে লুকায় থাকে। তারা একটা প্রেস রিলিজ দিয়েছে, সেখানে তারা হাদি হত্যাকাণ্ডের বিচার বিভাগের তদন্ত কমিটির দাবি করেছে আবার। এবং তারা কি বলে 15 দিনের মধ্যে হাদির এই যে হত্যাকারী হিসাবে যাকে অ্যারেস্ট করা হয়েছে ফয়সালকে, তাকে দেশে ফেরত আনার জন্য আলটিমেটাম দিয়েছে। মানে আমি বুঝি না যে তাদের আলটিমেটামের কি দাম, কোনটার কি যে দাম, এখন আমি বুঝি না। এদেরকে এখন আলটিমেটাম দিতেও লজ্জা করে না। 15 দিনের আলটিমেটাম দিয়েছে। শুনেন, আমি সেটা একটু পড়ে শোনাই। 6 দফা দাবি তাদের। 6, একটা না, একটা দাবি হলে তো হইতো, আগে তো মানে ছিল, এখন 6 দফা দাবি দিচ্ছে। এক, পররাষ্ট্র মন্ত্রণালয়কে এই মুহূর্ত থেকে মানে তারা যখন তখন থেকে এই মুহূর্ত থেকে জরুরি ভিত্তিতে কাজ শুরু করতে হবে। আগামী 15 দিনের মধ্যে খুনিদের বাংলাদেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করতে হবে। এবং সেখানে আবার কমেন্ট দিয়েছে একটা, এটি কোনো অনুরোধ নয়, জনগণের পক্ষ থেকে আলটিমেটাম। আলটিমেটাম। এবার বোঝেন, হাদিও একটা পাখি, তেলাপাকাও একটা পাখি, হাদি মঞ্চ একটা মঞ্চ। এরা জনগণের পক্ষ থেকে, তাদের আবার রাস্তা বাইরে এলে এখন জনগণ 5 হাত চামড়া উঠায় ফেলে। যখন বাইরে একটা মঞ্চ, এখন একটা পুলিশ ব্যারিকেড টানা চেষ্টা করুক না, 5 হাত চামড়া উঠায় ফেলবে, পাবলিক আর সহ্য করতে পারতেছে না, রাস্তাঘাট নিতে পারছে না। এবং তারা এখন জনগণের প্রতিনিধি হয়ে গেছে, জনগণের পক্ষ থেকে আলটিমেটাম দিচ্ছে। 2 নাম্বার, হত্যাকাণ্ডের প্রকৃত মাস্টারমাইন্ড বা নেপথ্যের কুশীলবদের আড়াল করার কোনো চেষ্টা মেনে নেওয়া হবে না। কে বলছে তাদেরকে মেনে নিতে? তাদের কেউ মেনে নিতে বলা নাই তো, আর মনে হচ্ছে তাদের কেউ মেনে নিতে বলছে। অবিলম্বে উচ্চ পর্যায়ের একটি নিরপেক্ষ বিচার বিভাগীয় তদন্ত কমিটি গঠন করে বিচারের স্বচ্ছতা নিশ্চিত করতে হবে। তদন্ত কমিটি গঠন করে বিচারের স্বচ্ছতা নিশ্চিত করতে বলছেন অবিলম্বে। কোন অবিলম্বে, এটা কোন কালে এটা অবিলম্ব হবে, সেটা নাকি লম্বা হবে না অবিলম্বা হবে, কোনটা হবে কেউ কিছু বলতে পারছে না। 3, আসামিরা কিভাবে এবং কাদের মদদে সীমান্ত পাড়ি দিল প্রশ্নবোধক। গোয়েন্দা সংস্থা ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ভেতরে থাকা কোনো ব্যক্তিরা জড়িত ছিল কিংবা স্থানীয় প্রভাবশালী গোষ্ঠী তাদের সহায়তা করেছে কিনা তার তদন্ত করে অতি দ্রুত নামগুলো জনসম্মুখে প্রকাশ করতে হবে এবং গ্রেপ্তার করতে হবে। খোড়ার আবার বলে আমি দৌড় দেব, এখন আমার পা নাই, আমি দৌড়ায় তোমারও ধরবো। এই যাদের হাত পা নাই, এখন ইঁদুরে গর্তে লুকে আছে, এরা হুমকি দেয়। হ্যাঁ, তারপরে বলছে ভারতের ইউপিএ আইনের গেড়াকলে পড়ে বিচার প্রক্রিয়া যেন দীর্ঘায়িত না হয়, সেজন্য বাংলাদেশ সরকার একটা বিশেষ আইনি বিশেষজ্ঞ সেল গঠন করতে হবে। সেই সেল ভারতের আদালতের কার্যক্রম পর্যবেক্ষণ করবে এবং অগ্রগতি জাতিকে অবহিত করবে। এই আইনি সেলের মাধ্যমে 15 দিনের মধ্যে খুনিদের দেশে ফেরানোর ব্যাপারে আইনি জটিলতা নিরসনের উদ্যোগ নিতে হবে। মানে ভারতে 15 দিনের মধ্যে বিচার সম্পন্ন করতে হবে, এটা হলো আমাদের দেশ, এটা নেগেটিভ করবে।
এবং ওই আইনি সেল নাকি ভারতের বিচারালয়কে ইয়ে করে আহ, এটা 15 দিনের মধ্যে ওনারা করতে হবে। তার মানে দিল্লির বিচারালয়ে মব চালাইতে হইব। হ্যাঁ, চালাইতে হবে, মানে নাহলে 15 দিনের মধ্যে ওনারা বলছেন যে এটা করতে হবে। ওসমান হাদি হত্যার বিচার কোনো বদ্ধ ঘরে হবে, ঘরে বা গোপন ট্রায়ালে হবে না। আমরা দাবি করছি এটি হবে একটি ওপেন ট্রায়াল সিস্টেম, যা জাতীয় গণমাধ্যমে সরাসরি সম্প্রচারিত হবে। বাপরে বাপ, তারা দাঁত নাই খাইতে চায় হাড্ডি, ভাবতে পারছে? বেটা দাঁতই নাই, হুম। বলে আমাকে ইয়ে দাও, গরুর আর পায়া দাও। আর পায়া খাবে ওনার, পায়া জিব্বা দিয়ে চাটবে। কুকুর যেরকম জিব্বা দিয়ে চাটে না, দেখেন না? হ্যাঁ, কুকুর যেমন হাড্ডি জিব্বা দিয়ে এই মাথা ও মাথা চাটতে থাকে। আমি জাবের আর জুমা মিলা এই তার দাঁত নাই তো, এখন এই হাড্ডির জিভ মধ্যে দিয়ে জিব্বা চলে। দিয়ে চাটতে চায়। কি শালার মানে আহ, আচ্ছা, 6 নাম্বার, একটা দুই না 5টা কইছে, আরো আছে। এবার হলো হুমকি। হুম। আগামী 15 কার্য দিবসের মধ্যে আসামিদের দেশে ফিরিয়ে আনা দৃশ্যমান অগ্রগতি বা রোডম্যাপ ঘোষণা না করা হলে ইনকিলাব মঞ্চ ঢাকা সহ সারা দেশে একযোগে কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবে। রাজপথ থেকে জন্ম নেয় এই সংগঠন শহীদের রক্তের সাথে কোনো আপোষ করতে জানে না। আচ্ছা, এবারে আচ্ছা। কঠোর। তারেক রহমানকে কিন্তু মহা হুমকি দিয়ে দিছে ভাই। তারেক রহমানের গদি উল্টা ফেলা হবে। কি উল্টা হবে আমি জানি না, তবে কি বলেন, তারেক রহমানের লুঙ্গি টুঙ্গি ধরে টান মারে কিনা এটা আমার কাছে ভয় লাগতেছে। মানে আর কিছু না করতে পারো, কাছাকাছি যদি পৌঁছাইতে পারে, প্যান্ট ধরে টান মারতে পারে, এগুলি তারা পড়তে পারে, কিন্তু তারা বলে কি, হ্যাঁ, এই ঢাকা সহ সারা দেশে, ঢাকায় 3 খান লোক খুঁজে পাওয়া যাচ্ছে না, সারা দেশে তারা কর্মসূচি গ্রহণ করবে। খেলা হুম। নির্লজ্জ কতগুলো, একটু উগ্র, এবং শিবির এই যে জামাতের বাই প্রোডাক্ট। তো আমি দেখবো আমাদের সরকার কতটা ভয় পাইছে, এটা দেখার বিষয়। কালকে আপনি নিশ্চয়ই একটু খেয়াল রাখেন আমাদের এখানে। নিশ্চয়ই। এখানে কোন কোন মন্ত্রী ভয় পাওয়ার কথা? স্বরাষ্ট্রমন্ত্রী ভয় পাওয়ার পররাষ্ট্র কথা, আইনমন্ত্রী ভয় পররাষ্ট্র পাওয়ার কথা, পররাষ্ট্র পররাষ্ট্রমন্ত্রী ভয় পাওয়ার, পররাষ্ট্র প্রতিমন্ত্রী ভয় পাওয়ার কথা, ঠিক আছে, হুম। পররাষ্ট্র উপদেষ্টা ভয় পাওয়ার কথা। 3 খান, পররাষ্ট্র উপদেষ্টা, পররাষ্ট্রমন্ত্রী, পররাষ্ট্র প্রতিমন্ত্রী, এই 3 খান কি ভয় পায় কালকে একটু রাখেন, এটা অবশ্যই ফলো আপ রাখতে হবে। এই ওকে। হুঙ্কার, হ্যাঁ, দন্তহীন এই বাঘের হুঙ্কার আমরা একটু দেখতে, জিব্বা দিয়ে যারা হাড্ডি চাটতে চায় তাদের আমরা হুঙ্কারটা দেখতে চাই। আর হইলো কার? স্বরাষ্ট্র মন্ত্রীর প্রতি তারা যে হুঙ্কার দিয়েছে, এই স্বরাষ্ট্রমন্ত্রীও কিন্তু এই ইউপিএ আইন নাকি জানো, ওই আইনে কিন্তু তারও কিন্তু মামলা ছিল। তো আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী কি রিয়াকশন দেখায়, উনি কি ধরনের অ্যাকশন দেখায়, এটা আমাদের দেখা দাও। তারপর ওর- আরো আছে কি, হুম। আইনমন্ত্রী। হ্যাঁ, যে আইনমন্ত্রী। আইনমন্ত্রী তো বলছে ওনার আইনমন্ত্রীর জন্য অনেক পদক্ষেপ নেওয়ার কথা। দেখি আইনমন্ত্রী কালকে কি নেয়। যদি না নেয়, ভাই, এই ইনকিলাব মঞ্চ কি করে এটা একটু আপনি প্লিজ খোঁজ রাখেন, এবং আপনার প্লিজ এইটা যেন ফলো আপ কালকে থাকে। আমি এই একদম, এই এই দন্তহীন এই ইয়েগুলোকে, কুকুরগুলোর একটা ইয়ে দেখতে চাই। হ্যাঁ, এগুলা এগুলা কিভাবে হাড্ডি চাটে এটা আমরা একটু দেখতে চাই। হ্যাঁ, প্লিজ। একদম, একদম, একদম খোঁজ রাখবো। স্বরাষ্ট্রমন্ত্রী কক্সবাজারে আছেন, তিনি একেবারে ফ্রড সম্মেলন থেকে সোজা কক্সবাজার চলে আসছেন। সেখানে এসে তিনি উচ্ছেদ অভিযানে নির্দেশ দিচ্ছেন। সৈকতে এইটা একটা ভালো কাজ। সৈকতে কোনো অবৈধ স্থাপনা থাকবে না, উচ্ছেদ। এটা ভালো উদ্যোগ। না, যদি এটা থাকবে না, এখন উনি বলতেছেন 6 মাস বাদে ওনার দলের লোকরা যখন যায় ওখানে বসবে তখন কি হবে? এটা তো আপনি এইটা ফলো আপ করতে, এটা একটু লিখে রেখে দিন। এইটা ফলো আপ করতে হবে। একদম, একদম। কারণ এখন সৈকত শুধু আওয়ামী লীগের লোকরা দখল করে নাই, এই স্বরাষ্ট্রমন্ত্রীও কিন্তু সৈকতের কিছু কিছু জায়গার মালিক আছেন। আমানুল্লাহ আমান আছেন, হুম, মাইন্ড ইট। ওনারা কিন্তু সাবেক ছাত্র ইয়েরা, যারা যারা ক্ষমতায় ছিল 2001-এ, হ্যাঁ, হুম, 2001 থেকে যারা ক্ষমতায় ছিল না, তারা কিন্তু ওখানে অনেক মালিকানা আছে তাদের। আর আমান তো তার আগের বোধহয় প্রতিমন্ত্রী। হুম, তো প্রতিমন্ত্রী মালিকানা কিন্তু, আমি স্বাস্থ্য কিন্তু এগুলো বিষয়ক প্রতিমন্ত্রী। জেনেই বলতেছি, কিন্তু স্বরাষ্ট্রমন্ত্রী নিজেও এমনকি ওনার নিজের এলাকা পরিষ্কার করাচ্ছেন কিনা এইটা হলো ব্যাপার। যে ওনা আওয়ামী লীগ আমলে 17 বছরে ওনার এলাকায় যেসব জায়গা জমিতে অবৈধ স্থাপন হয়েছে ওগুলা ক্লিন করতেছে কিনা, আমানুল্লাহ আমানতটা ক্লিন করতেছে কিনা, অন্যান্য মন্ত্রীগুলা ক্লিন করতেছে কিনা, অন্যান্য এমপি গুলা ক্লিন করতেছে কিনা, হু নোজ। আওয়ামী লীগেররা তো একদিন পর্যন্ত ওনাদের জায়গা জমি দখল করছে না, সেইটা ক্লিন করছে কিনা দেখেন। আর হুম, এটা ফলো আপ রাখেন, কিন্তু আমাদের সরাসরি ওনারও কিন্তু অনেক জায়গা আছে ওই পুরা ইয়েতে ইয়াতে, হ্যাঁ, অনেক জায়গা। সৈকতের সৈকত জুড়ে অবশ্যই ফলো আপ রাখবো। একটা আলোচনা করে শেষ করতে চাই। নিশ্চয়ই আমরা শিরোনাম চেঞ্জ করে ফেলছিলাম, আমরা অনেকটা আলোচনা ছিলাম। আমাদের একজন মন্ত্রী আছেন, শেখ
পরিবারের, শেখ রবিউল আলম। শেখ পরিবারের? না না না, শেখ পরিবার মানে শেখ যেহেতু আগে আছে, নিশ্চয়ই কোনো এক শেখ পরিবার তো হবেনি। এটা যে বঙ্গবন্ধু শেখ পরিবার, গোপালগঞ্জের সবাই শেখ, আর আপনাদের সিলেটের সবাই চৌধুরী। এই চৌধুরী আর এই শেখের সাথে আসল শেখরা যে কি অবস্থায় আছে আমি তো জানি না। বাগেরহাটের শেখ সাহেব তো অনেক কথা বলতেছেন, একদম ভাড়া কম নেওয়া থেকে শুরু করে অনেক কথা বলছেন, সবই আপনার নজরে আছে নিশ্চয়ই। আমি একটা মানে বড় বেলায় আর কি একটা এলাকায়, মানে আমাদের ওই এলাকায় আমাদের আসলে থাকার জায়গা। বাবা ছোটবেলা থেকে ওখানে ইয়ে করছেন, কিন্তু আমি বড় বেলায় থাকছি আর কি। তো সেই এলাকায় মানে একটা শেখ পরিবার ছিল। হ্যাঁ, তো আমরা খোঁজ নিলাম। তো শেখ শেখ তখন তো সাংঘাতিক ব্যাপার না, শেখ পরিবার। আসলে তারা শেখ পরিবার না। স্বাভাবিকভাবে আমরা কিন্তু ইবলিশ টাইপের লোক ছিলাম, তো আসলেই শেখ পরিবার। পরে অনেক খোঁজ খবর নিয়ে জানলাম এদের এই এলাকায় বসবাস শুরুর পর থেকে শেখ হয়েছে তারা। বঙ্গবন্ধু বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পরে ওনারা শেখ। তার আগে এনারা শেখ ছিলেন, ওদের কারো সার্টিফিকেটের মধ্যে শেখ নেই। হ্যাঁ, সব নামধারী শেখ হয়ে গেছে। তো এরকম এই রবিউল টবিউল এরকম নামধারী শেখ পরিবার আর কি। কারণ আপনাদের এলাকায় বলে না চৌধুরী, হ্যাঁ, পতেঘাটে চৌধুরী, মানে চৌধুরী আর চৌধুরী। যে আমাদের বাড়িতে কাজ করেছে, সরি এভাবে ছোট করা ঠিক না, ধরেন আমাদের বাড়িতে কাজ করেছে, সে যখন বিদেশ গেছে, পয়সা হয়েছে, সে আইসা মনে করেন নামের শেষে চৌধুরী লিখে দিছে। এখন কে খুঁজবে, কোন প্রজন্ম এসে খুঁজবে কোন প্রজন্ম চৌধুরী ছিল, করিম মিয়া চৌধুরী হয়ে গেছে। তো চৌধুরী আর শেখ পরিবার। তো যাই হোক, এই শেখ সাহেব যে যিনি, তিনি তার বাচাল কথাবার্তা তো আপনি নিশ্চয়ই আগে শুনছেন। প্রথমে উনি বলছেন কি, প্রথম আইসাই বলছেন যে সব চাঁদা চাঁদা নয়। হ্যাঁ, সব চাঁদা সম্মতির ভিত্তিতে যেটা দেওয়া হয় ওটা কিন্তু চাঁদা না। উনি প্রথম এসব চাঁদাবাজি শুরু করলেন। এরপরে তো ওনার কিন্তু চাঁদাবাজির ইতিহাস কিন্তু আজকের না। অনেক টক শোতে উনি অনেককে অপমান করেছেন ওনার গলাবাজি দিয়ে, ওনার মানে অপমানের শক্তি দিয়ে। মানে অপমান বিশ্ববিদ্যালয়ের করার শিক্ষক। মানুষের অপমানেরও শক্তি লাগে, কিন্তু আপনি একজন মানুষের চোখ মুখের দিকে তাকায় একজন মানুষকে অপমান করবেন, এর কিন্তু শক্তি লাগে। ঠিক আছে? তো এই শক্তি, ওনার এই শক্তি আছে, যে কারণে উনি চাঁদাবাজিটা করে যাচ্ছেন। তো উনি এখন এমন বাচাল হইছেন যে উনি বলছেন যে কি উনি মানুষ নাকি সেদে নাকি বেশি ভাড়া দেয়। হ্যাঁ, তো এই বাচাল লোকটার কিন্তু মানে এখন বেকায়দায় আছে। হ্যাঁ, বাংলাদেশের এই বিএনপি সরকারের আমলে কোন মন্ত্রীর বিরুদ্ধে প্রথমবারের মতো স্টেটমেন্ট করেছে কিন্তু জানো, এই লোকটা কিন্তু বেকায়দা অবস্থায় আছে। প্রথমবারের মতো মাওলানা শফিকের মতো লোক তার বিরুদ্ধে স্টেটমেন্ট করছে এবং তারে মদক্ষ কইয়া মোটামুটি শেষ করেছে। তো আমি এই লোকটার অধ্যত্ব পড়া আমি দেখছি বিভিন্ন টক শোতে, তখন কিন্তু অত পাত্তা দিতাম না যে এটা আবার কি জিনিস, এর সাথে মানুষ কথা বলে কেন। কিন্তু এইখান যে তলায় তলায় তারেক রহমানের এত বগলবন্দি লোক, এটা তার আমার জানা ছিল না। বগলের তলার লোক না হলে কি আপনি, একটা লোক জানা নাই শোনা নাই, বিএনপির কোন নেতা ছিল না, কি ছিল না, হঠাৎ করে এসে যোগাযোগ মন্ত্রী হয়ে গেছে। সাংঘাতিক ব্যাপার, বিশাল ব্যাপার না তো। সেই সেই আইসা এমন আবল তাবল বকতেছে। এবং তারেক রহমানের মন্ত্রিসভায় প্রথম রেকর্ডধারী মন্ত্রী, যার বিরুদ্ধে সরাসরি কাজের জন্য সমালোচনা খলিল নিয়ে করছে আগে, কিন্তু খলিলের কোনো, তারেক রহমান সরকারের সময় কোনো কর্মকাণ্ডের জন্য এখন কিন্তু খলিল করে আগের জন্য। কিন্তু এই প্রথম তারেক রহমানের সরকারের চলমান সরকারের একজন মন্ত্রীকে জামাত ঘায়ল করার চেষ্টা করতেছে, এবং আপনি নিশ্চিত থাকেন এই তোপদাগানি কিন্তু শুরু হইলো, এটা শেষ না। এবং আমি জানি না এই শেখ সাহেব কবে এনার অপমৃত্যু ঘটে। না, খুব দুঃখজনক। জামাতের হাতে ট্রাম্প কার্ড তুলে দিচ্ছেন তারেক রহমানের বিরুদ্ধে, এটা তো একটা বিরাট ব্যাপার। জামাত এমনিতেই মুখী আছে, কিভাবে তারেক রহমানের বিরুদ্ধে রাজপথ গরম করা যায়। আরে না, জামাত তারেক রহমানের বিরুদ্ধে যাতে, ওরা জানে তারেক রহমানের জন্য আজকে ৭৭ খানা আসন নিয়ে এখানে ইয়াতে বসছে। কি বলেন, ওরা যতদিন পারে এবার চেষ্টা করবে বিএনপির লুঙ্গির তলায় থেকে হলো তারা তাদের শক্তি অর্জন করতে চেষ্টা করবে, যেমনি তারা আওয়ামী লীগের লুঙ্গির তলায় থেকে শক্তি অর্জন করছে, এখন জামাতের লুঙ্গির তলায় থাকবে। আবার রাজনৈতিক বিশেষজ্ঞ যারা আছেন বাংলাদেশে, তারা মনে করেন যে জামাত সর্বোচ্চ চেষ্টা করতেছে কিভাবে মন্ত্রিসভায় ঢোকা যায়, এই জন্য তারা নানাভাবে কলাকৌশল চেষ্টা করতেছে আর কি, যে কিভাবে বিএনপির মন্ত্রিসভায় ঢোকা যায়। মানে বিরোধী দল কি, বিরোধী দল দেখে তো লাভ নেই, মন্ত্রিসভায় ঢুকলে একটা সুযোগ সুবিধা পাওয়া যাবে, এই আর কি।
এইরকম অনেকটা জাতীয় পার্টির মতো আর কি। জাতীয় পার্টি যেমন বিরোধী দল ছিল, মন্ত্রিসভায় ছিল, সব মিলে আর কি এরকম তারা এবার ঢুকতে চাচ্ছেন। জাতীয় পার্টি যদি ঢুকতে পারে তা আমরা ঢুকতে সমস্যা কি, এই আর কি, এইরকম একটা চেষ্টা চলছে আর কি। মোটামুটি এই ছিল আজকের বাঁকাচুকে, এবং বাঁকাচুকে আমরা ইনকিলাব মঞ্চকে ফলো করব অবশ্যই, এবং ফলো করব অবশ্যই স্বরাষ্ট্রমন্ত্রী যে হুঙ্কার খেলেন সেই হুঙ্কারের আমরা খোঁজ নিব। নিশ্চয়ই স্বরাষ্ট্রমন্ত্রী ঢাকায় পৌঁছেই সাংবাদিকদের প্রশ্নের মুখোমুখি হবেন, এই ব্যাপারে নিশ্চিত। ইনকিলাব মঞ্চের হুমকির ব্যাপারে আপনার বক্তব্য নিশ্চয়ই জানা যাবে। আওয়ামী লীগ আসলে টকশো গুলা বয়কট করতে হবে, কম কথা বলে কাজ করতে হবে, একেবারে ডাল নাই আগে তো আসুক, আগে আসুক রে ভাই, আরো 5 বছর থাকেন, তারপর দেখা যাবে না, সময় লাগবেই। আচ্ছা, ইনকিলাব মঞ্চ হাদি জামাতের গুপ্ত বেহেস্তি, এতে কারো সন্দেহ থাকার কথা নয়। জানাজা রাজনীতিটা দারুণ জমিয়েছিল জামাতে ইউনূস, মনে কি পড়ে না সাইফুল ভাই? জামালউদ্দিন আপনাকে বলছে, আপনাকে মনে আছে? আমরা মনে আছে। তারা তাকে হাদি তো ঢাকায় মারা গেছিল, হাদিকে তো পাঠানো হয়েছে আলী এই টাইম নষ্ট কইরা তাকে আমাদের একটা ডিক্লারেশন দিয়া একটা জাতির বিবেক বানাই দেওয়া, হাদি তুমি মহান বানাই দেওয়া, আমাদের আন্তর্জাতিক বার্তার হাদি মহান বইলা যা করছে নাকি। বাংলাদেশে কোন কবর যদি উৎখাত হয়, মানে কবর উৎখাত আমরা তো শুনি নাই। আমরা একটা জানি আজিমপুরে 3 বছর পর পর উৎখাত হয়ে যায়, সবার কবরস্থান উঠায় ফেলায় সবকিছু। এটা তো একটা সিদ্ধান্ত, আজিমপুর সবার জন্য এখানে সবসময় কবর হচ্ছে, সেই জন্য এটা হয়। কিন্তু বাংলাদেশে যদি সত্যি কোনো কবর উৎখাতের সম্ভাবনা থাকে, এই হাদির কবর উৎখাত হবে। এর হাড্ডি উড্ডি এখান থেকে নিয়ে কোথায় পালাবে কেউ জানে না। কয়দিন আওয়ামী লীগ বিএনপি আমলে কয়দিন হয়তো একটু থাকবে, তবে ততদিনে আমি জানি যে আমাদের কবি নজরুল ইসলাম ওখান থেকে উঠে উনি তার পুরুলিয়া গ্রামে ফেরত যাওয়ার জন্য কান্নাকাটি শুরু করছেন। একেবারে উনি এখন বলছে আমার শেখ মুজিবুর রহমান এখানে এনে আমাকে কি বিপদে ফেললো, এরকম একটা লোক যা এখনই আমার কবরের মধ্যে আমার সবকিছু ছিঁড়া ছিঁড়া ফলাইতেছে, কারণ এখানে তো শান্তি থাকতে দিচ্ছে না। কবি নজরুল ইসলামের সবকিছু ছিঁড়া ফলাইতেছে একেবারে আপনার মারিয়া ওয়াইদ একটা প্রশ্ন করছেন, এটা দিয়ে শেষ করব। হাদিকে কিছুদিন পর ইস্যু বানানো আর কতদিন চলবে? যতদিন, আর বেশি দিন চলবে না এটা। ওই যে বললাম না, নজরুল ইসলাম যখন এটা উৎখাত করবে তখন দেখা যাবে, নজরুল ইসলামই উৎখাত করে দিবে, আর কেউ না করে। সবাইকে শুভরাত জানিয়ে শেষ করতে চাই। নিশ্চয়ই আগামীকাল আবার দেখা হবে নিয়মিত অনুষ্ঠানগুলোতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, নিরাপদ থাকবেন, সাবধান থাকবেন এবং পাড়া প্রতিবেশী সবার খেয়াল রাখবেন। সবাইকে শুভরাত। সাইফুল ভাই, সবাইকে শুভেচ্ছা। ঈদের পরের দিন এত লম্বা লম্বা অনুষ্ঠানে আপনারা দেখতেছেন, এটা খুব আশ্চর্য ব্যাপার। যাই হোক, যে যেখানে আছেন সেখানকার শুভেচ্ছা। বাংলাদেশে, ভারতে যারা আছেন তাদেরকে রাতের শুভেচ্ছা। রাত না তো ভোর রাত এসে গেছে, ঘুমাতে যান। আর ওই একটা অনুরোধ, ইউনুস এন্ড গং যেখানে পাবেন তাদেরকে হ্যাকলিং করবেন, নাজেহাল করবেন এবং কথার জাল মানে প্রশ্ন বানে জর্জরিত করবেন, কথার বানে জর্জরিত করবেন এবং ইউনুসের সকল প্রোডাক্ট মানে গ্রামীণের সকল প্রোডাক্ট বঞ্চর করুন। অনেক ধন্যবাদ, ভালো থাকবেন, শুভরাত্রি।